স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এনার্জি অ্যান্ড কম্বাশন ল্যাব। আমার নাম ইতকান হোসেন। আমি কারেন্টলি মেকানিক্যাল ডিপার্টমেন্ট অফ চুয়েটে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। ওকে, আমরা তাহলে হচ্ছে আমাদের কনভারসেশন শুরু করি। আজকের ওয়েবিনারটা নর্মালি হচ্ছে সবকিছু নিয়ে আমরা মোটামুটি একটা আইডিয়া দিব আমি, যেহেতু ডিটেলসে আসলে সম্ভব না এই কম সময়ের মধ্যে। আমরা ডিটেলসে হচ্ছে আমাদের ল্যাবে পরবর্তীতে যখন ল্যাব চালু করব তখন হচ্ছে ডিটেলসে সবকিছু শিখবো মানে। তো আমি হচ্ছে শুরুতেই আমাদের ল্যাবের রিসার্চ ফিল্ড যেগুলো আছে বা যেগুলো নিয়ে আমরা নর্মালি কাজ করি সেগুলা শো করতেছি। তো আমার ওখানে একটা কথা লেখা আছে, বাট নট লিমিটেড টু। আমি হচ্ছে সবসময় এনকারেজ করি যে স্টুডেন্টদের এনকারেজ করি যে অন্যান্য কোনো টপিকও আমাদের সাথে শেয়ার করতে। মানে আমরা যে শুধু রিনিউয়েবল এনার্জি, অল্টারনেটিভ ফুয়েল কম্বাশন বা হচ্ছে কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স নিয়ে কাজ করবো এটা না, আমরা চাইলে হচ্ছে ম্যাটেরিয়ালস নিয়েও কাজ করতে পারি। সো কারো যদি ইন্টারেস্ট থাকে যে না আমি হচ্ছে ম্যাটেরিয়ালস অ্যাপ্লাই করব, যেমন আমি ইজিলি হচ্ছে ম্যাটেরিয়ালস আমার কম্বাশনে অ্যাপ্লাই করতে পারি, এমিশন ক্যারেক্টারিস্টিক্স অ্যাপ্লাই করতে পারি, বা মেশিন লার্নিং হচ্ছে আমি অ্যাপ্লাই করতে পারি হিট ট্রান্সফারে বা রিনিউয়েবল এনার্জিতে। সো আমি অন্যান্য কিছু কিন্তু অ্যাপ্লাই করতে পারতেছি আমাদের ফিল্ডের সাথে। সো আমি এই জন্য এনকারেজ করি যে হচ্ছে অন্যান্য ফিল্ডও যদি স্টুডেন্টদের কারো ইন্টারেস্ট থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে। আমরা হচ্ছে সবকিছু নিয়েই আগাবো। তো আমাদের নর্মালি ল্যাবের মেইন ফোকাস হচ্ছে এনার্জি আর কম্বাশনের উপর। সো আমরা এনার্জি বলতে রিনিউয়েবল এনার্জি, এনার্জি স্টোরেজ সিস্টেম, এনার্জি কনভার্সন এগুলো নিয়ে কাজ করব। আর অল্টারনেটিভ ফুয়েলের মধ্যে অবশ্যই আমাদের বায়োফুয়েল তো থাকবেই, সাথে অন্যান্য অল্টারনেটিভ ফুয়েলও আছে। আর এগুলোর হচ্ছে আমরা কম্বাশন ক্যারেক্টারিস্টিক্স, এমিশন ক্যারেক্টারিস্টিক্স এগুলো নিয়ে কাজ করব। আর এই সবটাই হচ্ছে রিলেটেড অ্যাকচুয়ালি হিট ট্রান্সফার অ্যান্ড এনহ্যান্সমেন্টের মধ্যে। অ্যান্ড এই হিট ট্রান্সফার অ্যান্ড এনহ্যান্সমেন্ট আসলে কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স এর সাথে মোটামুটি রিলেটেড। সো সবগুলোই একটার সাথে আরেকটা রিলেটেড, আমরা সবকিছু নিয়ে একসাথে কাজ করতে পারবো এই ল্যাবে। তো নর্মালি হচ্ছে আমি ল্যাবে হচ্ছে টপিক ভাগ করে দিই, এক একজন এক এক টপিক নিয়ে কাজ করতে পারে চাইলে, অথবা হচ্ছে কয়েকজন মিলে একটা টপিকে কাজ করতে পারে। সো এগুলো আসলে আমরা পরে আলোচনা করবো। ওকে, আমাদের ওয়েবিনারটার একটা কি পয়েন্ট ছিল যে হাউ টু স্টার্ট রিসার্চ অ্যাজ এ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট। আমরা হচ্ছে সবচেয়ে বেশি যে জিনিসটা ফেস করি আন্ডার গ্রাজুয়েটের সময়, যে আসলে আমরা কিভাবে রিসার্চ করব, কি নিয়ে রিসার্চ করব, কি দিয়ে আসলে শুরু করব। তো আমি সবসময় সাজেস্ট করি যে শুরুতেই আমাদের হচ্ছে রিসার্চ ইন্টারেস্টটা খুঁজে বের করা। রিসার্চ ইন্টারেস্টটা আসলে কিভাবে খুঁজে বের করবো, যেমন আমি যদি আমার কথা বলি, আমি হচ্ছে শুরুতেই আমার রিসার্চ ইন্টারেস্ট ছিল হচ্ছে হিট ট্রান্সফারের উপর। তো আমার রিনিউয়েবল এনার্জি, হিট ট্রান্সফার এগুলো ছোট থেকেই ভালো লাগতো মোটামুটি। তো আমি চাইছিলাম যে এগুলো নিয়ে কিছু করতে। তো আমাদের সবারই কিছু না কিছু আসলে রিসার্চ ইন্টারেস্ট আছে, হয়তোবা অনেকে আমরা বুঝি না যে এই জিনিসটা আমার ভালো লাগে, বাট আসলে ভালো লাগে। তো এটা খুঁজে বের করার একটা সহজ উপায় হচ্ছে আমাদের আন্ডার গ্রাজুয়েট স্টাডিজ এর সাথে হচ্ছে কানেকশন বের করা বা রিলেট করা। যেমন আমি যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, আমাদের চুয়েটে যেটা হতো আর কি, যে ফার্স্ট ইয়ারে হচ্ছে কিছু কোর্স থাকতো আমাদের, যেমন হচ্ছে কম্বাসন নিয়ে অথবা হচ্ছে আইসি ইঞ্জিন নিয়ে কিছু কোর্স ছিল মনে হয়। সো এই ক্ষেত্রে কিন্তু আমরা রিলেট করতে পারি যে হয়তোবা ইঞ্জিনের এই জিনিসটা নিয়ে কাজ করলে কেমন হয়, বা হচ্ছে নর্মালি আমরা যখন ম্যাথ বা অন্যান্য কোর্স গুলা যখন করি, ফিজিক্স এর কোর্স করি, আমি চাইলে ফিজিক্স নিয়েও কাজ শুরু করতে পারি। ফিজিক্সের আমাদের হচ্ছে অপটিক্স আছে বা অন্যান্য টপিক আছে, সেগুলোর মধ্যে আমার যেটা ভালো লাগে সেটা নিয়ে শুরু করতে পারি। তো সাপোজ আমি হচ্ছে ফিজিক্সের একটা জিনিস আমার ভালো লাগে, যে আমার হচ্ছে ওয়েভ চ্যাপ্টারটা পড়ার সময় কিছু একটা আমার ভালো লাগলো, তো আমি ভাবতেছি যে এই জিনিসটা দিয়ে আমি রিসার্চ শুরু করতে পারি কিনা। তো এটা বের করার প্রথম উপায়টাই হচ্ছে যে আমি এটা নিয়ে কিছু রিসার্চ পেপার সার্চ দিব। তো রিসার্চ পেপার আমি হচ্ছে কোথায় সার্চ দিব, গুগল স্কলারে সার্চ দিব। সো আমি গুগল স্কলারে যদি ওই টপিকটা লিখে সার্চ দিই, আমার কাছে হাজার হাজার রিসার্চ পেপার আসবে অবশ্যই। তো আমি তো সব রিসার্চ পেপার পড়বো না, তো আমি সেগুলোর টাইটেল দেখে হয়তো বা কিছু টাইটেল আমি বুঝবো, কিছু টাইটেল বুঝবো না, স্বাভাবিক। আমি আন্ডার গ্রাজুয়েটে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে অবশ্যই আমি সবকিছু বুঝবো না।
তো আমি যেসব জিনিস হয়তো বা আমার কাছে ইন্টারেস্টিং লাগতেছে বা একটা ওয়ার্ড দেখলাম যে ওয়ার্ডটা আমার কাছে ভালো লাগতেছে, তো এই টাইটেল দেখে ওই আমরা যদি রিসার্চ পেপারটা ওপেন করি, শুরুতে আমরা কিন্তু ওটার অ্যাবস্ট্রাক্টটা পড়তে পারবো। এটা যদি পেইড রিসার্চ পেপার হয় তারপর আমরা অ্যাবস্ট্রাক্টটা ফ্রিতেই পড়তে পারবো। আমি যদি অ্যাবস্ট্রাক্ট করি একটা রিসার্চ পেপারে, তাহলে কিন্তু আমি একটা ওভারঅল ধারণা পাবো যে অ্যাকচুয়ালি ওই রিসার্চ পেপারটাতে কি নিয়ে কাজ হয়েছে। আর এখন যেহেতু আমাদের এআই আছে, তো আমরা কিন্তু অনেক সহজেই হচ্ছে যে কোনো কিছু সামারাইজ করতে পারি। তা যখন হচ্ছে এআই ছিল না, আমাদের হচ্ছে রিসার্চ পেপার একটা পড়ে ওটা বুঝতে অনেক কষ্ট হইতো, অনেক টার্ম আমরা বুঝতাম না, হয়তো নেটে সার্চ দিতে হইতো, পাওয়া যাইতো না, বইতে খুঁজতে হইতো। বাট এখন কিন্তু আমি এআই কে জিজ্ঞেস করলে ও বলে দিবে যে এই টার্মটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, খুব সহজ করে বলে দিবে। তো আমি যে কোনো রিসার্চ পেপারের একটা সামারাইজ ভার্সন পড়তে পারি এআই দিয়ে, অথবা আমি অ্যাবস্ট্রাক্টটা পড়ার সময় যে ওয়ার্ড গুলো বুঝতেছি না বা যে সেন্টেন্সটা বুঝতেছি না, এটা কপি করে এআই তে দিলে কিন্তু আমাকে সহজ করে বলে দিচ্ছে। তো এই রিসার্চ পেপার আর রিসার্চ পেপার অ্যাবস্ট্রাক্ট আর কনক্লুশনটা মেনলি আমরা পড়ার উচিত সবার শুরুতেই, কারণ অ্যাবস্ট্রাক্ট কনক্লুশন পড়লে ওই রিসার্চ পেপারটা একটা সামারি পাওয়া যায় যে পুরোটাতে আসলে কি নিয়ে কাজ হয়েছে। এরপর আমি যদি এটা বুঝি তাহলে ওটা ভিতরে পড়বো যদি আমার কাছে এক্সেস থাকে। আর যদি না বুঝি বা এটা খুব বোরিং বা একটু কঠিন লাগে, অ্যাভয়েড করবো, অন্য আরেকটা পড়বো। বাট পড়তে হবে, আমাদের একটু সার্চ করতে হবে, এটার কোনো শর্টকাট নেই আসলে। তো সাপোজ এরপর হচ্ছে আমরা যে আমার একটা রিসার্চ পেপার ভালো লাগলো বা একটা টপিক ভালো লাগলো, আমি কিছু বুঝলাম ওইটা দিয়ে, এরপরে আমার ওটা কিছু নোট নিতে হবে যে ওই পেপারটাতে আসলে কি কাজ হয়েছে। নোট নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে কি ওয়ার্ডস গুলা লিখে রাখতে হবে আমাদের। এমনিতেও হচ্ছে পেপারে হচ্ছে কিছু কি ওয়ার্ডস থাকে 5-6টা। হ্যাঁ, প্রতিটা পেপারে 5 থেকে 6টা হচ্ছে কি ওয়ার্ডস থাকে। এছাড়াও আমরা পেপারের ভিতরে পড়লে আরো কিছু টার্ম পাবো, ইন্টারেস্টিং টার্ম পাইতে পারি কিছু। তো সেগুলো পড়লাম, সেগুলো হচ্ছে কিওয়ার্ডস নিলাম, একটু নোট করলাম। নোট করার পর আমরা হচ্ছে ফার্দার স্টাডি করতে পারি ওগুলো নিয়ে আরো। এরপর হচ্ছে আমাদের যেই কাজটা করা উচিত সেটা হচ্ছে আসলে একজন সুইটেবল সুপারভাইজার খুঁজে বের করা উচিত যে আমাকে ফিউচারে এটা নিয়ে গাইড করবে। কারণ আমরা কিন্তু আন্ডার গ্রাজুয়েটে যেটা সমস্যা হয় মেইনলি, আমরা রিসার্চ গ্যাপটা বুঝতে পারি না, আমাদের নলেজ একটু কম থাকার কারণে, বা আমরা মাত্র হচ্ছে কোর্স শুরু করছি বিভিন্ন রকম, আমরা ইনডেপথে পড়তে পারতেছি না, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে কিছুই আমরা জানি না। সো আমরা অ্যাকচুয়ালি রিসার্চ গ্যাপটা বুঝতে পারি না। বা এআই দিয়ে অনেক সময় রিসার্চ গ্যাপ বের করে নেয় অনেকে, বাট এটা ফ্রুটফুল হয় না আসলে। তো এই জিনিসটা সমাধানের জন্য হচ্ছে সুপারভাইজার আছে। এখন এই সুপারভাইজার হইতে পারে আমার ডিপার্টমেন্টের স্যার। হ্যাঁ, বা এখন সত্যি কথা যেটা, ডিপার্টমেন্টের স্যারদের তো টাইম ম্যানেজ করা অনেক কষ্টকর হয়ে যায়। আমি নিজে হচ্ছে ডিপার্টমেন্টের স্যারদের টাইম ম্যানেজ করতে পারতাম না। তো এই ক্ষেত্রে হচ্ছে সবচেয়ে ভালো যেটা প্ল্যাটফর্ম, আমাদের রিসার্চ পার্টি এআই আছে। তো আমরা হচ্ছে গাইড করার জন্যই এই জন্য আছি এখানে সবাইকে। তো আমার যখন আমি সুপারভাইজার সিলেক্ট করে ফেলবো, দেন আমি হচ্ছে আমার পাবলিশিং এর জন্য যে কাজগুলো করা দরকার, এক্সপেরিমেন্ট বা হচ্ছে রিভিউ, রিসার্চ পেপার হলে স্টাডি, বা কম্পিটিশনাল হইলে সিমুলেশন, এগুলো করবো। দেন আমরা হচ্ছে এটা পাবলিশিং এ চলে যাবো। ওকে, তো আমি আবার একটু সামারি করি পুরা জিনিসটা শুরুতেই হচ্ছে আমাদের একটা রিসার্চ ইন্টারেস্ট খুঁজে বের করতে হবে আমাদের। কারণ আমি র্যান্ডমলি কোনো কিছু খুঁজে বের করতে পারবো না, রিসার্চ পেপার লিখে সার্চ দিলে তো আর কিছু চলে আসবে না। তো রিসার্চ ইন্টারেস্ট খুঁজে বের করার পর এটা আমরা হচ্ছে আমাদের আন্ডার গ্রাজুয়েট স্টাডিজের সাথে মিলানোর চেষ্টা করব। বা এটার বাইরে হইলেও সমস্যা নেই, আমাদের অনেকের হচ্ছে প্রোগ্রামিং এর শখ থাকে, আমরা শুরুতে ফার্স্ট ইয়ারে বা অনেকে কলেজে থাকতো আমরা পাইথন করি। হ্যাঁ, কোডিং টোডিং করি আর কি। এগুলো নিয়ে থাকলেও সমস্যা নেই, এখন তো অনেকে মেশিন লার্নিং করে। হ্যাঁ, তো যাই হোক, আমার যেটাই রিসার্চ ইন্টারেস্ট থাকুক সেটা রিলেটেড আমি কিছু পেপার সার্চ দিব, পেপার থেকে আমি কিছু নোটস নিব, এরপর হচ্ছে আমার সুপারভাইজারের কাছে যাব, দেন হচ্ছে আমরা বাকি ফেজ গুলোতে যাব। ওকে, এটা গেল আমাদের হচ্ছে ওভারঅল একটা আইডিয়া। তো আমি শুরুতে হচ্ছে একটু রিসার্চ ক্লাসিফিকেশন গুলো বলে দিই। আমাদের রিসার্চ তো কিভাবে শুরু করব বুঝলাম, এবার হচ্ছে আসলে রিসার্চ কি কি আছে। নর্মালি হচ্ছে রিসার্চ পেপারের ক্লাসিফিকেশন, অ্যাকচুয়ালি এটা রিসার্চ পেপার হচ্ছে নর্মালি 3 টাইপের হয়ে থাকে: রিভিউ পেপার, এক্সপেরিমেন্টাল ওয়ার্কস, আর হচ্ছে নিউমেরিক্যাল ওয়ার্কস। তো রিভিউ পেপার দিয়ে অ্যাকচুয়ালি অনেকের রিসার্চ জার্নি শুরু হয়, আমার নিজের রিসার্চ জার্নি শুরু হয়েছিল রিভিউ পেপার দিয়ে। আমি অনেকেরই দেখছি যে রিভিউ পেপার দিয়ে শুরু করে। রিভিউ পেপারের সুবিধা হলো এটাতে কোনো এক্সপেরিমেন্টাল হাতে কলমে কোনো কাজ করতে হয় না, বা কোনো সিমুলেশন বেসড কাজ করতে হয় না। অনেকের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ল্যাপটপই থাকে, দেখা যায়। তো তারা কাজ করবে কিভাবে? তো এই ক্ষেত্রে কিন্তু আমরা রিভিউ পেপারে কাজ করতে পারি। বা হচ্ছে অনেকে ল্যাপটপের কনফিগারেশন ভালো না হওয়ার জন্য সিমুলেশন সফটওয়্যার রান করে না।
এক্সপেরিমেন্টাল কাজেরও আমি যদি সুযোগ সুবিধা না পাই, তাহলে এটার জন্য বেস্ট অপশন হচ্ছে আমার রিভিউ পেপার। তো রিভিউ পেপারের হচ্ছে 4টা ভাগ নর্মালি: ন্যারেটিভ রিভিউ, সিস্টেমিক রিভিউ, মেটা অ্যানালাইসিস আর স্কোপিং রিভিউ। ন্যারেটিভ রিভিউটার কথা যদি আমি বলি, এটা হচ্ছে একটা ব্রড ওভারভিউ আসলে সবকিছু নিয়ে। হ্যাঁ, এটা একটু বড় করে লেখা হয়, আর এটা হচ্ছে টেকনিক্যাল টার্ম একটু কম থাকে, ওভারভিউ একটু বেশি থাকে। কনটেক্সট, আমার কোনো একটা টপিকের মানে এটা কোথা থেকে টপিকটা আসছে, কিভাবে এটা এই রিসার্চটা শুরু হয়েছে, বর্তমানে রিসার্চটার অবস্থা কি, আর ফিউচারে কি হইতে পারে, এইসব নিয়ে হচ্ছে আমি ন্যারেটিভ রিভিউ একটা লিখতে পারি। আর সিস্টেমিক রিভিউটা হচ্ছে একটু আমরা ডিপলি অ্যানালাইসিস করব কোনো হচ্ছে সিঙ্গেল স্পেসিফিক কোশ্চিন বা কোনো সিঙ্গেল স্পেসিফিক বিষয় নিয়ে। আমরা বায়োডিজেল নিয়ে আলোচনা না করে আমরা হচ্ছে থার্ড জেনারেশন বায়োডিজেল নিয়ে আলোচনা করতে পারি। বায়োডিজেল বলতে তো ওভারঅল বোঝাচ্ছে, থার্ড জেনারেশন বলতে এটা অ্যাকচুয়ালি ভেতরের একটা জিনিস বোঝাচ্ছে, যেটাকে আরো ছোট করে আনলাম। তো সিস্টেমিক রিভিউটা হচ্ছে আমরা একটা ছোট পার্ট নিয়ে ওটার হিউজ পরিমাণ ডিসকাস করব, সবকিছু নিয়ে আমরা হচ্ছে ওটা আলোচনা করব। আর এরপর হচ্ছে মেটা অ্যানালাইসিস, যেটা মেটা অ্যানালাইসিসটা হচ্ছে নর্মালি হচ্ছে স্ট্যাটিস্টিক্স টাইপের, মানে হচ্ছে আমি ডাটা নিয়ে আলোচনা করব। ডাটা হচ্ছে আমি দেখা গেল যে আমি একটা কথার কথা আমি হচ্ছে ফ্লুইড ফ্লো নিয়ে একটা আলোচনা করতেছি, আমি সিএফডি তে কোনো হচ্ছে একটা হিট এক্সচেঞ্জারের আপনার হচ্ছে হিট ট্রান্সফার এনহেন্সমেন্টের ডাটা নিয়ে কাজ করতে পারি। তো এই ক্ষেত্রে আমি হচ্ছে 100টা বা 200টা পেপার বা হচ্ছে তারও বেশি হইতে পারে, অনেকে হচ্ছে আরো বেশি ডাটা নিয়ে অ্যানালাইসিস করে বিভিন্ন পেপারে কে কিভাবে কাজ করছে এই ডাটাগুলো আমি হচ্ছে তুলনা করে দেখাবো, কার ডাটা বেটার, কার ডাটা একটু খারাপ। হ্যাঁ, বা কোথায় হচ্ছে গ্যাপ আছে, বা কোন মেথডে কাজ করলে রেজাল্ট ভালো আসতেছে, এগুলো হচ্ছে সব আমার মেটা অ্যানালাইসিস এর মধ্যে পড়তেছে। মেটা অ্যানালাইসিস রিভিউটা হচ্ছে আমি অন্যের ডাটা নিয়ে কাজ করবো, এখানে আমার কোনো নিজস্ব ডাটা থাকবে না, আমি হচ্ছে অন্যের ডাটা করে অ্যানালাইসিস করে দেখাবো কোনটা বেটার কোনটা ওয়ার্স, এগুলাই। এরপর এখান থেকে হয়তো বা আমি একটা রিসার্চ গ্যাপ উল্লেখ করে দিতে পারি, বা এই রিসার্চ গ্যাপকে আমার হচ্ছে মিনিমাইজ করার জন্য কি ফিউচারে রিসার্চ হইতে পারে এটা আমি দেখাইতে পারি। তো এটা আসলে অ্যাকচুয়ালি পরের ইয়াতে যাচ্ছে স্কোপিং রিভিউয়ে। এখানে আমরা হচ্ছে এমার্জিং কিছু ফিল্ড নিয়ে বা এসব জিনিস নিয়ে হচ্ছে রিভিউ করতে পারি। স্কোপিং রিভিউটা অ্যাকচুয়ালি হচ্ছে রিসার্চ স্কোপ নিয়ে, যে ফিউচারে অমুক কাজটা করা যেতে পারে। যেমন হচ্ছে আমি চাইলে বাংলাদেশে একটা ভালো হচ্ছে বায়োডিজেলের প্লান্ট দিতে পারি, এটা নিয়ে আমি একটা আলোচনা করতে পারি। বা হচ্ছে আমি অন্য কোনো এটা এটা নর্মালি হচ্ছে কিছুটা ইন্ডাস্ট্রিয়াল টাইপের আর কি, যে আমাদের ফিউচারে কোনো দেশে বা কোনো অঞ্চলে আসলে কি টাইপের হিউজ রিসার্চ হইতে পারে, রিসার্চ ফিল্ড নিয়ে কাজ হইতে পারে, অ্যান্ড ইন্ডাস্ট্রি বেসড রিসার্চ গুলাতে আসলে কিভাবে আগানো যেতে পারে, এসব নিয়ে হচ্ছে স্কোপ রিভিউটা হয়। তো আমি যদি ওভারঅল একটা আইডিয়া দিয়ে বলি, তাহলে রিভিউ পেপার আমরা যেটা বুঝতেছি, রিভিউ পেপার হচ্ছে টোটালি আমি হচ্ছে পেপার পড়বো, পেপার থেকে ডাটা নিব, অন্যের পেপার পড়বো, অন্যের ডাটা নিব, নিয়ে ওটা হচ্ছে আমি আমার পেপারে নিজের মতো সাজাবো, বা হচ্ছে আমি আলোচনা করবো ওইসব জিনিস নিয়ে। সো এখানে আমার কোনো এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করতে হচ্ছে না, কোনো নিউমেরিক্যাল অ্যানালাইসিস নাই। অনেকে হচ্ছে একটু ম্যাথমেটিক্যাল টার্ম কিছু অ্যাড করে বা নিজে হচ্ছে কিছু অ্যানালাইসিস করে, যেমন হচ্ছে আহ, আমার টেকনো এফিসিয়েন্ট অ্যানালাইসিস গুলো আমরা করতে পারি এখানে, বাট এটা ম্যান্ডেটরি না। তো রিভিউ পেপারের সুবিধা এটা, এটার একটু অসুবিধাও আছে। অসুবিধা যেটা মেইন, সবাই একটু যেটার জন্য রিভিউ পেপারে ভয় পায়, প্রচুর পড়াশোনা করতে হয়। দেখা যাচ্ছে যে 100 200 150 পেপার পড়তে হচ্ছে, বা এর থেকেও বেশি। আমরা যদি Q1 রিভিউ পেপার গুলো দেখি, মানে ক্যাটাগরি 1 এর and ভালো জার্নালের, ইম্প্যাক্ট ফ্যাক্টর 10 এর উপরে জার্নাল গুলো দেখি, কিছু কিছু জার্নালে হচ্ছে দেখা যাবে যে ওখানে 300 400 500 পর্যন্ত সাইটেশন আছে বা রেফারেন্স আছে, যেটাকে আমরা বলি আর কি বিবলিওগ্রাফিতে। তো তারা আসলে এই হিউজ পরিমাণ পেপার গুলো পড়ছে, ওখান থেকে ডাটা নিয়ে অ্যানালাইসিস করছে। তো রিভিউ পেপার খুব ভালো একটা জিনিস, মানে কোনো ফিল্ডে কাজ করার আগে সেটা নিয়ে যদি আমি রিভিউ করি, তাহলে কিন্তু ওই ফিল্ড রিলেটেড সব আইডিয়া আমি পেয়ে যাচ্ছি, যে অতীতে ওই ফিল্ডে কি কাজ হয়েছে পাস্টে, আর প্রেজেন্টে কি কাজ হচ্ছে, ফিউচারে আমি কি করতে পারি। আমি কিন্তু জাস্ট ওই ফিল্ডের একটা রিভিউ পেপার ভালো মতো ভালো কোয়ালিটির একটা রিভিউ পেপার লিখলেই সব আইডিয়া হয়ে যাচ্ছে। তো দেখা যায় যে যারা হচ্ছে হায়ার স্টাডিজে যায়, তাদের হচ্ছে শুরুতেই হচ্ছে প্রফেসররা ওই ফিল্ড রিলেটেড রিভিউ পেপার লিখতে দেয়, যাতে ওই ফিল্ডে আইডিয়া চলে আসে, এরপর হচ্ছে ওরা এক্সপেরিমেন্টাল ওয়ার্কে যায়। তো রিভিউ পেপার খুবই ভালো, এটা নিয়ে অনেক ভালো সাইটেশনও আসে, পার্সোনাল প্রোফাইলও অনেক ভারী হয়। তো এরপরেই আসি এক্সপেরিমেন্টাল ওয়ার্কস, রিসার্চের সবচেয়ে বেস্ট ক্যাটাগরি আমার কাছে যেটা মনে হয়।
এক্সপেরিমেন্টাল ওয়ার্কটা তো অবশ্যই আমাদের ল্যাবরেটরি ফ্যাসিলিটিসটা থাকতে হবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের বাংলাদেশের ভার্সিটি গুলার বেশিরভাগের ল্যাবরেটরি ফ্যাসিলিটিস অত বেশি ভালো না। দেখা যাচ্ছে যে আমার ভার্সিটিতে এক ইনস্ট্রুমেন্ট আছে, আরেকটা ইনস্ট্রুমেন্ট নাই, আরেকটা হয়তো বা কুয়েটে আছে, বা আরেকটা হয়তো বা বুয়েটে আছে। তো আমাকে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হয়। আসলে আমি নিজেও এই জিনিস ফেস করছি যে আমার এক স্যাম্পলের 4টা টেস্ট করাইতে 4 জায়গায় যাইতে হয়েছে। তো এগুলা খুব একটু হ্যাসেল, বাট অনেক কিছু আসলে করা যায়, মানে ইচ্ছা থাকলে উপায় হয়, কিছু না কিছু করতে পারবো। ল্যাবরেটরিতে যে এক্সপেরিমেন্টাল ওয়ার্ক গুলো আমরা করি ওগুলো ল্যাবরেটরি ওয়ার্ক। আর কিছু ফিল্ড এক্সপেরিমেন্টস আছে রিয়েল ওয়ার্ল্ডে, এগুলো একটু হায়ার লেভেলের। তো এসব সিভিলে অনেকে এগুলা বেশি হয়ে থাকে আসলে। তো এটা হচ্ছে ফিল্ড এক্সপেরিমেন্টস। এবার আসি নিউমেরিক্যাল ওয়ার্কে। তো আমার যদি ল্যাবরেটরি ফ্যাসিলিটিস না থাকে, এই জন্য হচ্ছে সবাই হচ্ছে তখন নিউমেরিক্যাল ওয়ার্কসে শিফট করে। কারণ আমার যদি একটা ভালো ল্যাপটপ থাকে সেখানে আমি হচ্ছে অনেক নিউমেরিক্যাল ওয়ার্ক করতে পারি। বা অনেকের অনেকের ইউনিভার্সিটিতে দেখা যায় যে সিমুলেশন ল্যাব থাকে, ভালো কোয়ালিটির অনেক সফটওয়্যার থাকে, অনেক ল্যাপটপ ডেস্কটপ থাকে। তো নিউমেরিক্যাল ওয়ার্কস গুলা যদি আমি আলোচনা করি, এটা একটা হিউজ জিনিস। শুরুতেই হচ্ছে আমি যেটা আমাদের ল্যাবের ফিল্ড কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স, এটা হচ্ছে আমরা আনসিস ফ্লুয়েন্ট অথবা কনসোল অথবা আরো অনেক সফটওয়্যার আছে যেগুলো আসলে আমি নিজেও জানি না, এগুলোতে করা যায়। আসলে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স এর অনেক সফটওয়্যার আছে। তো আমরা মেইনলি হচ্ছে আমি আমার ল্যাবে হচ্ছে আনসিস ফ্লুয়েন্টটা ইউজ করি। আনসিস ইউজ করে আমরা হচ্ছে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স এর যাবতীয় সব কাজগুলো করি। এছাড়া হচ্ছে কেমিক্যাল প্রসেসের কিছু সফটওয়্যার আছে, কেউ যদি কেমিক্যাল প্রসেস করতে পারে, অ্যাসপেন প্লাস আছে, ক্যামক্যাড আছে। এগুলো দিয়ে হচ্ছে রিয়েল লাইফের কেমিক্যাল প্রসেস যেগুলো করা পসিবল না, আমরা এগুলো করতে পারি। আমরা সিমুলেশন করে এটা ডাটা অ্যানালাইসিস করতে পারি, অথবা রিয়েল লাইফে আমি একটা করছি বাট আমি সিমুলেশন করেও দেখাইতে পারি যেটা আসলে কি হইতে পারে। সিমুলেশন হচ্ছে একটা আদর্শ পরিবেশ, মানে সিমুলেশনে আমি যখন একটা এনভায়রনমেন্টে কাজ করি এখানে কিন্তু কোনো বাধা থাকে না। মানে এনভায়রনমেন্টাল বিভিন্ন রকম যে ফ্যাক্টর কাজ করে, আমরা যখন রিয়েল লাইফে কাজ করি এগুলো থাকে না। তো আমি একটা আদর্শ অবস্থায় একটা জিনিসের এক্সপেরিমেন্ট বা রেজাল্টস কেমন আসতে পারে আইডিয়াল ফেজে, এটা কিন্তু আমি সিমুলেশন দিয়ে দেখতে পারতেছি। সো কেমিক্যাল প্রসেস গুলো করা যায় এগুলোতে। এরপরে স্ট্রাকচারাল আর মাল্টিফিজিক্স অ্যানালাইসিস এর জন্য তো আনসিস তো আছেই, আনসিস বস, আনসিসে সবকিছুই আছে অ্যাকচুয়ালি। আনসিস হিউজ পরিমাণ জিনিস আছে আনসিসের ভিতরে, যেটাতে আসলে সব করা যায়। ইভেন ইঞ্জিন টেস্টও করা যায়, ইঞ্জিন টেস্টের সিমুলেশন আনসিস 40 দিয়ে করা যায়। তো স্ট্রাকচারাল গুলা হচ্ছে আমার আনসিস, কনসোল, অ্যাবাকাস, একটা সব পপুলার সফটওয়্যার, এগুলো দিয়ে করা যায় মাল্টিফিজিক্স এর। এরপর হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং আর অপটিমাইজেশন, এটা আমরা আমাদের ল্যাবে শিখাবো। ম্যাথমেটিক্যাল মডেলিং এন্ড অপটিমাইজেশনটা আসলে ম্যাটল্যাব দিয়ে করা যায়, ডিজাইন এক্সপার্ট দিয়ে করা যায়, অ্যান্ড ওলফ্রাম নামে একটা সফটওয়্যার আছে, ওলফ্রাম ম্যাথমেটিকা, এটা দিয়েও করা যায়। তো ডিজাইন এক্সপার্টে আসলে ম্যাথমেটিক্যাল বিশেষ কিছু পরিচিত টার্ম আছে, যেমন আরএসএম, রেসপন্স সারফেস মেথোডোলজি। এটা হচ্ছে আরএসএমটা হচ্ছে ডিজাইন এক্সপার্ট সফটওয়্যার দিয়ে করা যায়। আর হচ্ছে ম্যাটল্যাব দিয়ে করা যায়। আর মেশিন লার্নিং অবশ্যই আছে, আমি সরি এটা এখানে অ্যাড করতে ভুলে গেছি আসলে। মেশিন লার্নিং তো আমরা অপটিমাইজেশন ম্যাথমেটিক্যাল মডেলিং গুলো করতে পারি। মেশিন লার্নিং এর এএনএন অথবা হচ্ছে জিপিআর, গাউসিয়ান প্রসেস রিপ্রেশন মনে হয়, সরি আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। জিপিআর, এএনএন, জিএ, জেনেটিক অ্যালগোরিদম, এগুলো সবগুলো দিয়ে হচ্ছে ম্যাথমেটিক্যাল মডেলিং করা যায়। আর বর্তমানে একটা পপুলার খুব টার্ম হচ্ছে আমার মলিকুলার ডাইনামিক্স সিমুলেটর, যেগুলো আমরা মলিকুলার লেভেলে হচ্ছে কিছু সিমুলেশন আছে যেগুলো হচ্ছে ল্যাম্পস, ন্যাম্ড, এগুলো দিয়ে করতে পারি। আহ, আমাদের ল্যাবে যদিও এগুলো শেখানো হয় না, বাট কারো যদি ইন্টারেস্ট থাকে দেন আমরা হচ্ছে এটা নিয়ে অগ্রসর হবো অবশ্যই, ল্যাম্পস নিয়ে। ওকে, এবার হচ্ছে আমাদের এই ওয়েবিনারের আরেকটা পার্ট ছিল যে আমার সিএফডি এর বেসিক্স কিছু। এখন সিএফডি আসলে কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স অনেক একটা হিউজ জিনিস। আনসিস ফ্লুয়েন্ট ইউজ করে আমরা সিএফডি যে কাজগুলো করব সেগুলো আসলে অনেক ডিটেলসে শিখবো আমরা যখন কাজ করব আমাদের ল্যাবে। বাট আমি এখানে একটা ওভারঅল ধারণা দিছি, মানে একটা ওভারভিউ জাস্ট, যে আমরা আসলে কিভাবে কাজটা করতে পারি। তো শুরুতেই আমরা যেটা করি, আমরা একটা মডেল ক্রিয়েট করব। তো মডেলটা আমরা হচ্ছে আমাদের পপুলার সফটওয়্যার সলিড ওয়ার্কস করতে পারি, বা যে কোনো অন্য কোনো ক্যাড সফটওয়্যার দিয়ে করতে পারি, ফিউশন 360 বা অটোক্যাড দিয়েও করতে পারি। তো এটা হচ্ছে আসলে ইয়াতে আমার আনসিসে ইম্পোর্ট করা যায়। সলিড ওয়ার্কসে একটা যেমন ফাইল ফরম্যাট আছে, ওই ফাইল ফরম্যাটে সেভ করে দেন হচ্ছে আমি আনসিসে এটা ইম্পোর্ট করতে পারবো। অথবা আনসিসের কিছু ইনবিল্ট সফটওয়্যার আছে, দুইটা আছে, ডিজাইন মডেলার আর হচ্ছে স্পেস ক্লাইড। ডিজাইন মডেলার দিয়ে অনেক সুন্দর ডিজাইন করা যায়, এটা কিছুটা হচ্ছে সলিড ওয়ার্কস এর মতোই।
বাট সলিডওয়ার্কস বেশি সুইটেবল, এটা তো অনেক ফ্লেক্সিবল, অনেক কিছুই করা যায় যেগুলো হচ্ছে আনসিসের ইনবিল্ট গুলোতে করা যায় না। তো শুরুতে আমি যদি হচ্ছে আনসিসে সিমুলেশনের আগে আমার মডেলটা ডেভেলপ করে সলিডওয়ার্কসে দেন আমি হচ্ছে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করে আমাকে যেতে হবে সেকেন্ড ফেজ আমার মেশিং এ। তো মেশিংটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট, অ্যান্ড মেশিং যত বেশি পারফেক্ট হবে আমার সিমুলেশনের রেজাল্ট তত বেটার আসবে। মেশিং এ যদি সমস্যা থাকে আমার সিমুলেশনের রেজাল্ট ভালো আসবে না, অ্যান্ড আমার পেপার পাবলিশ করতেও আমাকে অনেক ঝামেলা করতে হবে। দেখা যাবে যে পেপার পাবলিশই হচ্ছে না মেশিং এর জন্য। তো রিভিউয়াররা পেপার পাবলিশ যখন করে, রিভিউয়াররা শুরুতেই দেখে মেশিং কোয়ালিটিটা কেমন। মেশিং কোয়ালিটি বের করার জন্য একটা টেস্ট হচ্ছে মেশ ডিপেন্ডেন্সি টেস্ট, যেটা হচ্ছে মাস্ট। কোনো হচ্ছে স্কোপাস ইন্ডেক্স জার্নালে পাবলিশ করতে হলে পেপার অবশ্যই মেশ ডিপেন্ডেন্সি টেস্ট থাকতে হবে। তো মেশ ডিপেন্ডেন্সি টেস্ট কি এগুলো নিয়ে আমরা পরে ডিটেলসে পড়বো আমাদের ল্যাবে, আমরা যখন ল্যাব শুরু করবো। তো আমরা মেশিং করার পর এরপরে চলে যাবো সিমুলেশন সেটআপে। সিমুলেশন সেটআপের জন্য আমাদের কিছু গভর্নিং ইকুয়েশনস জানতে হবে, যে আমি যে পেপারটা নিয়ে কাজ করতেছি বা যেটাতে হচ্ছে কিছু সরি আমি যেটা বলতেছিলাম, আচ্ছা, সিমুলেশন সেটআপে আমার গভর্নিং ইকুয়েশনস গুলো খুঁজে বের করবো কিভাবে, যে আমরা আসলে কি নিয়ে কাজ করতেছি এটার উপরে। যদি হিট ট্রান্সফার নিয়ে কাজ করি তাহলে সেখানে এনার্জি ইকুয়েশনস থাকবে, মোমেন্টাম ইকুয়েশনস থাকবে অবশ্যই, যেহেতু এটা হিট ট্রান্সফার। হ্যাঁ, আরো বেশ কিছু ইকুয়েশনস থাকবে, প্রেসারের কিছু ইকুয়েশনস থাকবে। তো এই ইকুয়েশনস এর উপর ভিত্তি করে আমরা হচ্ছে কিছু সেট আপ করবো, যেমন হচ্ছে প্রেস্ট্রো। প্রেস্ট্রো হচ্ছে আমার প্রেসার ডিফারেন্সের জন্য, বিভিন্ন রকম প্রেসার বা টার্বুলেন্স যদি থাকে তো আমরা প্রেস্টো অপশনটা সিলেক্ট করি। এরপর যে কুইক মেথড, সিম্পল মেথড, এসব বেশ কিছু আমরা সিলেক্ট করবো হচ্ছে আমার গভর্নিং ইকুয়েশনস এর উপর ভিত্তি করে। এগুলো আমরা আমাদের ল্যাবে শিখবো। আর অবশ্যই আমাদের খুব ইম্পর্টেন্ট বাউন্ডারি কন্ডিশনস কিছু দিতে হয়, এগুলো নিয়ে আমরা ডিটেলসে পরে জানবো। তো এসবের পরে দেন আমরা হচ্ছে সিমুলেশন রানে যাই। সিমুলেশন রানটাতে আমরা নাম্বার অফ ইটারেশন ফিক্সড করে দিই, আরো কিছু সেটআপ ফিক্সড করে এরপর হচ্ছে রান দিই। নাম্বার অফ ইটারেশনটা নর্মালি হচ্ছে 1000 দিলে ভালো হয়, 500-র উপরে অবভিয়াসলি 1000 2000 দিলে ভালো হয়। এই নাম্বার অফ ইটারেশনটা যখন হইতে থাকবে এক সময় হচ্ছে কনভার্স হয়ে আমাদের অ্যান্সারটা আমাদের সামনে চলে আসবে। তো আমরা যদি বেশি নাম্বার অফ ইটারেশন দিই তাহলে কোনো সমস্যা নেই। আমাদের মনে করো আমি 1000 নাম্বার অফ ইটারেশন দিলাম, বাট 300টা ইটারেশন হওয়ার পরে আমার রেজাল্ট চলে আসছে, কনভার্স হয়ে গেছে, তো অটোমেটিক ইটারেশন অফ হয়ে যায়, আমাকে রেজাল্ট শো করবে তখন আনসিস। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই বেশি দিলে। তো এটাই হচ্ছে আমার সিএফডি বা আনসিস। অ্যাকচুয়ালি আনসিস ফ্লুয়েন্টের আমার একটা বেসিক আইডিয়া। এটা ডিটেলসে আমরা হচ্ছে আমাদের ল্যাবে জানবো সব, আমরা যখন ল্যাবে কাজ করবো। ওকে, এখন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, অ্যাপ্লিকেশন রোড ম্যাপ। অ্যাপ্লিকেশন রোড ম্যাপের শুরুতেই আমরা আন্ডার গ্রাজুয়েটে থাকতে যে কনফিউশনটাতে ভুগি, আমি নিজেও ভুগতাম, জার্নাল নাকি কনফারেন্স, কোথায় আমি পেপার দিব বা কোনটা বেটার, জার্নাল নাকি কনফারেন্স, এটা অনেকে বলে। তো আসলে দুই রকম জিনিস, জার্নাল কনফারেন্স, জার্নাল অর কনফারেন্স হবে, সরি আমি এখানে অফ লিখছি, এটা আমার মিস্টেক। জার্নাল অর কনফারেন্স, কোনটা বেটার? তো কনফারেন্স জিনিসটা হচ্ছে আসলে একটা বলা যায় যে রিসার্চারদের মিলন মেলা। হ্যাঁ, কনফারেন্স পেপারগুলো যদি আমি লক্ষ্য করি, পেপারগুলো কিন্তু অনেক শর্ট, ছোট, মানে 5-6 পেজের অনলি। দেখা যায় যে পেজ লিমিট থাকে কনফারেন্সে, আমি যখন পেপার পাবলিশ করবো 5 পেজ 5 পেজ, তো 5 পেজের মধ্যে আমি আসলে কি রিসার্চ করব, তাই না? তো এটার কনফারেন্সের মেইন উদ্দেশ্যটা থাকে হচ্ছে আসলে আইডিয়া শেয়ার করা, নট আমার হাই লেভেলের রিসার্চ, এটা না। আমার কনফারেন্সের উদ্দেশ্যটা থাকে আইডিয়া শেয়ার করা, বিভিন্ন রকম জায়গা থেকে, বিভিন্ন ইনস্টিটিউশন থেকে বিভিন্ন রকম হচ্ছে রিসার্চার আসবে, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আসবে, গ্রাজুয়েট স্টুডেন্ট আসবে, টিচার্স প্রফেসর আসবে। তারা তাদের ছোট ছোট পেপারের মাধ্যমে ছোট ছোট আইডিয়া শেয়ার করবে, প্রেজেন্টেশন করবে। কনফারেন্সের মেইন আকর্ষণটা হচ্ছে ওটার প্রেজেন্টেশনটা। আসলে এক একজন এক একভাবে এক ডাটা উপস্থাপন করবে, অনেক কিছু আমরা শিখতে পারবো। আসলে এটাই হচ্ছে কনফারেন্স। কনফারেন্স পেপারের অবশ্যই ভ্যালু আছে, অনেকে বলে যে ভাই কনফারেন্স পেপারে ভ্যালু আছে কি নাই, অবশ্যই ভ্যালু আছে, ভালো কনফারেন্স দিলে সেটা কেন থাকবে না। কনফারেন্সটা যদি পিয়ার রিভিউড হয়, ব্লাইন্ড পিয়ার রিভিউ, তাহলে সেই কনফারেন্স পেপারে মোটামুটি অবশ্যই ভালো ভ্যালু আছে। তবে কনফারেন্স পেপারে সবচেয়ে বড় যে ঝামেলাটা, পাবলিকেশন টাইম, মানে এটা পাবলিশ হইতে অনেক সময় লাগে। বাংলাদেশে কিছু কিছু কনফারেন্সে এক পেপার পাবলিশ হইতে হচ্ছে 1 বছর লেগে যায়, মানে পেপার আমার একসেপ্টেড হয়ে গেছে বাট পেপারটা অনলাইনে আসতেছে না। ওরা বিভিন্ন রকম অজুহাত দেখায়। বিভিন্ন ইনস্টিটিউশনের এই কনফারেন্স গুলোতে এই সমস্যাটা হয়, যেমন আমার কিছু কনফারেন্সের পেপার হচ্ছে গত বছরে একসেপ্টেড হয়ে গেছে পাবলিশিং এর জন্য, বাট এখনো হচ্ছে অনলাইনে আসেনি। অলরেডি হচ্ছে মার্চ চলে আসছে 26-এর, আমার হচ্ছে জুন, গত বছরের
মাঝামাঝি সময়ে কনফারেন্স শেষ হয়ে গেছে, বাট এখনো আসেনি। অ্যান্ড আমরা আইডিয়া করতেছি যে হয়তো বা এই বছরেও এটা অনলাইনে আসবে না। একটা কনফারেন্স, একটা ইউনিভার্সিটি কনফারেন্স হচ্ছে 2 বছর গ্যাপে হয়, মানে 2 বছর পর পর হয়। তো দেখা যায় যে ওরা পাবলিশ করতে 2 বছর টাইম লাগাই দেয়। এক কনফারেন্সের পর আরেক কনফারেন্সের আগে আগে পেপারটা পাবলিশ করে, সো এটা খুব একটা ঝামেলা। মানে আমি হচ্ছে কনফারেন্স অনেককে অ্যাভয়েড করতে বলি এই জন্যই, যে হচ্ছে কনফারেন্স অবশ্যই ভালো, আমি হচ্ছে আমার সিভিতে কিন্তু দেখাইতে পারবো যে আমি হচ্ছে কনফারেন্সের পেপার আমার অ্যাকসেপ্ট হয়েছে বা আমি হচ্ছে প্রেজেন্টেশন দিছি। বাট আমি যদি অনলাইনে আনতে চাই ওই আমার পেপার গুলো, বা হচ্ছে আমি আমার গুগল স্কলার প্রোফাইলে আনতে চাই, তাহলে কনফারেন্স নট এ গুড অপশন, বিকজ এটা অনেক বেশি টাইম লাগে। তো এরপর আমার হচ্ছে জার্নাল। তো অবশ্যই অবশ্যই জার্নালটা হচ্ছে বেটার। জার্নাল কেন বেটার? জার্নালে আমি হচ্ছে আমার ফুল রিসার্চটা উপস্থাপন করতে পারতেছি, সবকিছু ডিটেলস উপস্থাপন করতে পারতেছি। অ্যান্ড অবভিয়াসলি জার্নালস এর ভ্যালু বেশি, জার্নালস এর অনেক ক্যাটাগরিও আছে আমার। তো আমি শুরুতেই এখানে যে রোড ম্যাপটা দিছি, এটা অ্যাকচুয়ালি জার্নালে পেপার পাবলিশ করার রোড ম্যাপ। কনফারেন্সে আহামরি কোনো রোড ম্যাপ নাই, কনফারেন্সে কাজ করে ওদের একটা ফরম্যাট থাকে, ওই ফরম্যাটে হচ্ছে পেপার লিখে সাবমিট দিলেই হয়। তো জার্নালে মেইনলি হচ্ছে সমস্যাটা হয় যে আমাদের অনেকের পেপার হচ্ছে রিজেক্ট হয়ে যায় জার্নালে। তো এই ক্ষেত্রে আমাদের কাজ শুরু করার আগে, মানে কোনো রিসার্চ শুরু করার আগে, আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের একটা টার্গেট জার্নাল, মানে জার্নালকে টার্গেট করা। একটা জার্নালকে টার্গেট না করে আসলে জার্নালের ক্যাটাগরি টার্গেট করা, যে আমরা কোন জার্নালে পাবলিশ করবো। জার্নালের বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। আমি যদি টপ লেভেল জার্নালগুলোর কথা বলি, যেগুলোকে নর্মাল স্কোপাস ইন্ডেক্স বলে। স্কোপাস হচ্ছে একটা ওদের অর্গানাইজেশনের মতো, ওরা হচ্ছে জার্নালগুলোকে সাইটিস করতে, এগুলোর উপর ভিত্তি করে জার্নালগুলোকে ক্যাটাগরাইজ করে। তো সবচেয়ে হাই লেভেলের জার্নালগুলো হচ্ছে Q1 ক্যাটাগরি, এরপর Q2, Q3, Q4 পর্যন্ত আছে। তা আমি হচ্ছে এভাবে জার্নাল টার্গেট করতে পারি যে কোথায় পাবলিশ করবো। যে আমার কাজটা যদি অনেক নভেল হয়, মানে একদম নতুন কিছু আইডিয়া বা খুবই ভালো একটা কাজ, এটা যেটার ফিউচারে অনেক কিছু হইতে পারে, এরকম কাজ হলে আমি অবশ্যই এটা Q1 জার্নালকে টার্গেট করবো, যে আমি একটা ক্যাটাগরি 1 জার্নালে দিব। তো Q1 জার্নালকে আমি টার্গেট করলাম। এরপরে হচ্ছে আমি আমার ম্যানুস্ক্রিপ্ট সাজানো শুরু করবো বা আমার কাজটা নিয়ে আগানো শুরু করবো। যে আমি হচ্ছে Q1 জার্নালগুলোর কিছু ক্রাইটেরিয়া থাকে, যে ম্যানুস্ক্রিপ্টে কি থাকতে হবে, ডিটেলসে সবকিছু লিখতে হয়, আসলে অনেক কিছু টেস্টিং এর রেজাল্টস দিতে হয়। তো আমি আমার রিসার্চ এক্সপেরিমেন্ট গুলো ওভাবে করবো, সিমুলেশন হইলে সিমুলেশন সেট আপ গুলো ওভাবে করবো, সিমুলেশন রান করাবো ওভাবে, যাতে ওই জার্নালগুলোতে পাবলিশ হয়। আসলে ওই জার্নালে কিছু পেপার পড়বো আমরা, টার্গেটেড জার্নালগুলো, যে Q1 জার্নালটাকে আমি টার্গেট করবো সেটার কিছু পেপার পড়বো। আমার ফিল্ড রিলেটেড পেপার গুলো পড়লে আমি বুঝতে পারবো যে আসলে কোন টাইপের পেপার ওরা একসেপ্ট করতেছে বা কি কি কাজ করতেছে ওভাবে। দেন আমি হচ্ছে আমার ম্যানুস্ক্রিপ্ট ওভাবে সাজানোর চেষ্টা করব। এরপরে হচ্ছে আমার সাবমিশন প্রসেসটা। তো সাবমিশন প্রসেসে আমরা হচ্ছে ঝামেলায় পড়ি হচ্ছে ওপেন অ্যাক্সেস আর সাবস্ক্রিপশন বেসড সাবমিশন নিয়ে। জার্নালে হচ্ছে দুই টাইপের হয়। একটা, বেশিরভাগ জার্নালগুলো হাইব্রিড আসলে, ওদের মধ্যে ওপেন অ্যাক্সেসও থাকে, সাবস্ক্রিপশন বেসডও থাকে, বাট কিছু কিছু জার্নাল আছে শুধুমাত্র ওপেন অ্যাক্সেস অথবা সাবস্ক্রিপশন বেসড। তো আমি হচ্ছে ওপেন অ্যাক্সেসটা কি, আসলে ওপেন অ্যাক্সেস হচ্ছে তোমার জার্নালটা, মানে আমি পেপার যেটা পাবলিশ করবো জার্নালে, সেই পেপারটা যে কেউ পড়তে পারবে। ওই পেপার পড়তে আমাকে কোনো টাকা দিতে হবে না। বাট পাবলিশিং এর সময় যে জার্নাল পাবলিশ করতেছে তাকে টাকা দিতে হবে। এন্ড এটা জার্নাল ভেদে ভ্যারি করে, যেমন Q1 জার্নাল গুলো থেকে দেখা যায় যে $2,000 থেকে $4,000 ওরা চার্জ করে পেপার পাবলিশিং এর জন্য। তো এটা একটা কিন্তু হিউজ মানি, মানে এটা আসলে আহ, আমাদের পক্ষে দেওয়া সম্ভব না। তো এই ক্ষেত্রে কি করি, এই ক্ষেত্রে একটা ভালো জিনিস আছে, এটা হচ্ছে রিসার্চ ফর লাইফ নামে একটা অর্গানাইজেশন আছে। এরা হচ্ছে কি করে, কিছু কিছু কান্ট্রির জন্য হচ্ছে ওপেন অ্যাক্সেস জার্নাল গুলোতে পাবলিশিং ফ্রি করে দেয়। এই কান্ট্রিগুলোর মধ্যে বাংলাদেশও আছে, কারণ বাংলাদেশ আমাদের খুব একটা উন্নত দেশ না, বা আমাদের মাথাপিছু আয় অনেক কম। তো আমরা যদি কিছু ওই জার্নালের ভিতরে ঢুকি, জার্নালের পাবলিশিং এর অপশন গুলোর ওখানে একটা অপশন পাবো আমরা, রিসার্চ ফর লাইফ। সেটা থাকলে আমরা বুঝবো যে এই জার্নালে হচ্ছে তাহলে বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশ থেকে আমরা বিনা টাকায় এখানে পাবলিশ করতে পারবো। ওপেন অ্যাক্সেস জার্নালগুলোতে খুব ভালো সাইটেশন পাওয়া যায়, কারণ হচ্ছে সবাই এগুলা পড়তে পারে, সবাই ডাউনলোড করে পেপার সাইট করতে পারবে। তো এরপর যেটা আসে সাবস্ক্রিপশন বেসড। সাবস্ক্রিপশন বেসড হচ্ছে যে পেপারটা পড়বে সে হচ্ছে ওই জার্নালের একটা সাবস্ক্রিপশন কিনে তারপর পেপারটা পড়বে। তো এই জন্য আমাকে পাবলিশিং এর সময় কোনো টাকা দিতে হচ্ছে না। So আমি এখানে ফ্রিতে পাবলিশ করতে পারতেছি।
তো দেখা যায় যে সব জার্নালে এই দুই রকম অপশনই থাকে, যারা টাকা দিয়ে পাবলিশ করতে চায় ওরা ওপেন অ্যাক্সেসে পাবলিশ করে, আর যারা হচ্ছে আমরা ফ্রিতে পাবলিশ করতে যাচ্ছি তারা হচ্ছে সাবস্ক্রিপশন বেসডে পাবলিশ করি। তো দুইটারে ভ্যালু সেম, এটা দিয়ে জার্নালের কোয়ালিটির কম হয় না কখনো, বা পেপারের মান কম হয় না, দুইটাই সেম জিনিস, জাস্ট হচ্ছে এটা সিস্টেমটা দুইটা দুই রকম। তো সাবস্ক্রিপশন বেসডে দেখা যায় যে অনেক সময় একটু সাইটেশন কম আসে, কারণ এটা সবাই পড়তে পারে না, বাট এটা নিয়ে আসলে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। সাইটেশন নিয়ে আই গেস এই 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 ফেজে, মানে এই মুহূর্তে সাইটেশন নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। এই মুহূর্তে আমরা দেখবো পেপার কোথায় পাবলিশ করতে পারতেছি, আমার সিভিতে অ্যাড করতে পারতেছি কিনা। আর আমরা যখন দেশের বাইরে যদি প্রফেসরদের মেইল করি বা আমার সিভিতে পেপারে লিঙ্ক থাকে, সেখানে সাবস্ক্রিপশন বেসড হলে কোনো সমস্যা নেই, কারণ দেশের বাইরের ইউনিভার্সিটি গুলা ইউএসএ, ইউরোপ বা হচ্ছে অস্ট্রেলিয়া, যে কোনো দেশের বা হচ্ছে জাপান, ওদের ওদের ইউনিভার্সিটি গুলোর হচ্ছে বড় বড় জার্নাল গুলো সাবস্ক্রিপশন অটোমেটিক নেওয়াই থাকে। সো ওখানকার প্রফেসররা আমার পেপার ইজিলি ওরা পড়তে পারবে, এটা নিয়ে আমার মাথা ব্যথার কোনো কারণ নেই। ওকে, দেন আমি হচ্ছে সাবমিশন দেওয়ার পর যেটা শুরু হয় আমার ওয়েটিং পিরিয়ড। এটাও একটা লং টার্ম, মানে কনফারেন্সের মতো হিউজ 1 বছর না হইলেও বা 1.5 বছর না হইলেও এটা প্রায় 3 থেকে 4 মাস তো মিনিমাম টাইম লাগেই। তো দেখা যায় যে কিছু কিছু জার্নালে লেখা থাকে যে ওদের আসলে সাবমিশন প্রসিডিউরটা কত দিনের। জার্নালে লেখা থাকে যে ফার্স্ট ডিসিশন টাইম কত দিনের, এরপর হচ্ছে আমার রিভিশন টাইম কত দিনের, এরপর হচ্ছে ফাইনাল ম্যানুস্ক্রিপ্ট পাবলিশ হতে কতদিন টাইম লাগবে, এটা লেখা থাকে জার্নালের মধ্যে। তো আমি আসলে যদি আমার কোনো পেপার তাড়াতাড়ি পাবলিশ করার প্রয়োজন হচ্ছে, হয়তো বা আমি হচ্ছে দেশের বাইরে অ্যাপ্লাই করব, বা আমার আন্ডার গ্রাজুয়েট শেষের দিকে, আমি এখন ফাইনাল ইয়ারে আছি, আমার একটা বের হওয়ার আগে ভালো একটা পেপার দরকার, তো এই ক্ষেত্রে আমরা হচ্ছে জার্নালের এই টাইম, যে ওদের টাইম লাইন, যেটা এই টাইম লাইনটা একটু দেখে পাবলিশ করবো। হ্যাঁ, কারণ হচ্ছে দেখা যায় যে কিছু কিছু জার্নাল আছে ওদের টাইম লাইন হচ্ছে 6 মাস, ওরা একটা পেপার পাবলিশ করতে 6 মাস টাইম নেয়, তো আমার হাতে 6 মাস নাও থাকতে পারে, তো আমি ওই জার্নালে দিলাম না। আমি Q1 ক্যাটাগরির আরেকটা জার্নালে দিলাম, যেটা হয়তো বা 3 মাস টাইম লাগে পাবলিশ হতে। এক এক জার্নালের সিস্টেম এক এক রকম, ওরা পাবলিশ করতে এক এক রকম টাইম নেয়। তো এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েটিং পিরিয়ডটা। তো এই ক্ষেত্রে আসলে আমার জার্নাল একসেপ্ট হইতেও পারে, রিভিউয়ার একসেপ্ট নাও হইতে পারে। একসেপ্ট না হইলে আমার হচ্ছে মন খারাপ করার কোনো কারণ নেই। আমি হচ্ছে যেসব কারণে একসেপ্ট হয় নাই, রিভিউয়াররা এইসব কারণগুলো আমাকে মেইল করে দিবে, বা হচ্ছে আমার থাকে রিভার্স কমেন্টের মধ্যে। তো আমরা এই জিনিসগুলো ইমপ্রুভ করে, ম্যানুস্ক্রিপ্ট আবার ইমপ্রুভ করে ওই জার্নালে আমরা আবার সাবমিট করতে পারবো, অথবা অন্য কোনো জার্নালে সাবমিট করতে পারবো। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের মেইন হচ্ছে ধৈর্য ধরে রিসার্চ, ধৈর্য ধরে সব পেপার কাজগুলা করতে হবে, ভুল ত্রুটিগুলা কারেকশন করতে হবে, সাবমিট দিতে হবে। যেমন আমার এক পেপার হচ্ছে আমি 3 বার কারেক্ট করার পর একসেপ্ট হয়েছে মেবি, আর 3টা জার্নাল থেকে রিজেক্ট খাইছিলাম, পরে 4 নম্বরে যে পাবলিশ হয়েছে, এই আর কি। ওকে, আমাদের আজকের মিটিং আসলে এই পর্যন্তই ছিল। রমজান মাস চলতেছে, আমি আসলে লেংদি করতে চাইনি জিনিসটা। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। এখন সবার কারো যদি কোনো কোশ্চিন থাকে আমাকে করতে পারেন আসলে। কারো কোনো কোশ্চিন নেই? একজন হাত তুলছে। হ্যাঁ, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার ল্যাবে কি আমাদের মানে নিউমেরিক্যাল এক্সপেরিমেন্ট হবে নাকি ডাইরেক্ট এক্সপেরিমেন্টাল হবে? ডিরেক্ট এক্সপেরিমেন্ট আসলে আমরা যেহেতু ভার্চুয়াল ল্যাব, আমরা তো আসলে এক একজন এক এক জায়গায় আছে, হয়তোবা আমার চুয়েটে যারা আছে আমার সাথে ডিরেক্ট ল্যাবে কাজ করতে পারে যারা চাইলে, বাট কেউ যদি হচ্ছে অন্যান্য ভার্সিটি থেকে কাজ করতে যায়, সেক্ষেত্রে তো আর চিটাগাং এ আসে কাজ করতে পারবে না, যেহেতু আমি চুয়েটে আছি। এই ক্ষেত্রে একটা হতে পারে যে আমি গাইড করতে পারি নিজের ভার্সিটিতে। তোমরা যদি কাজ করতে চাও, মানে তোমরা যদি হচ্ছে তোমাদের ইউনিভার্সিটিতে ওই ফ্যাসিলিটিস গুলো থাকে যেটা নিয়ে তোমরা কাজ করতে চাও, আমি গাইড করতে পারবো। আমি হচ্ছে তোমাদের আহ, সব প্রসিডিউর বলে দিতে পারবো, কিভাবে তোমরা হচ্ছে এক্সপেরিমেন্টটা করবা, কিভাবে কি করবা। বাট এই ক্ষেত্রে এক্সপেরিমেন্টটা হচ্ছে নিজের ভার্সিটিতে করতে হলে তোমাদের একটু ভার্সিটি পারমিশন নিয়ে ওভাবে হচ্ছে করতে হবে। এটাই। আহ, হ্যাঁ, আমি তো চুয়েটের। তো আমি নর্মালি হচ্ছে ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করতে ইচ্ছুক। তো ভাইয়া, ওই ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল মানে কিরকম ফ্যাসিলিটি পাবো? হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি করতে পারবো। তুমি যদি মেকানিক্যাল ডিপার্টমেন্টের হও তাহলে আমি ল্যাবের পারমিশন নিয়ে দিতে পারবো, বাট অন্য কোনো ডিপার্টমেন্ট হইলে তোমাকে হচ্ছে পারমিশন নিতে হবে ডিপার্টমেন্ট। হ্যাঁ, আমি মেকানিক্যাল ডিপার্টমেন্ট। ওকে, দেন তুমি এক্সপেরিমেন্ট করতে পারবে, আই গেস কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর ভাই, এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে আমি যেটা জানতে চাচ্ছি, মানে অনেক ক্ষেত্রে হয় কি, মানে আমরা তো একদম বিগিনার। তো আমাদের আসলে মানে পেপার পড়ে পড়ে জিনিসটা আসলে বোঝা লাগে যে কিরকম হয়। বাট
এটা মানে একদম হাতে কিভাবে করতে হয় এই ক্ষেত্রে তো আমাদের কোনো এক্সপার্টিস নেই। আবার এর পাশাপাশি হচ্ছে আমরা যখন নিউমেরিক্যালে যাই, তো ভাইয়া ধরেন আমরা অনেকে এনসিসি হালকা বেসিক জানি বা কমসেল হালকা বেসিক জানি, বা যারা মলিকুলার ডাইনামিক্স এ যাচ্ছে ওরা হয়তো ল্যান্সে হালকা পাতলা বেসিক জানে। তো এই ক্ষেত্রে মানে ইয়ারটা একটু কম থাকে আর কি, দক্ষতাটা। ভাই ওই ক্ষেত্রে মানে আমাদের নিউমেরিক্যাল বা এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা? না, নিউমেরিক্যাল এক্সপেরিমেন্টালের সাথে তো অসুবিধা হবে না। তোমার তো দুইটাই মানে এক্সপেরিমেন্টাল রিসার্চ আর নিউমেরিক্যাল রিসার্চ দুইটা তো দুই রকম ফিল্ড। হ্যাঁ, দুইটাই ইম্পর্টেন্ট, এমন না যে কোনটা কম ইম্পর্টেন্ট বা কোনটা বেশি ইম্পর্টেন্ট। অবশ্যই এক্সপেরিমেন্টাল জিনিস হচ্ছে একটু বেশি ইন্টারেস্টিং আসলে, যে আমি হাতে কলমে কাজ করতেছি, আমি কিছু একটা রেজাল্ট পাচ্ছি। নিউমেরিক্যাল অনেক সময় একটু বোরিং, যেমন ল্যাপটপের সামনে সবসময় বসে থাকতে হচ্ছে বা ল্যাপটপ রান দিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি বোরিং কাজ আসলে। যে অনেক সময় দেখা যায় যে একটা সিমুলেশন রান করতে 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগে, বা আরো বেশি লাগে, অনেক সময় 2-3 ঘন্টাও লেগে যায়। তো এটা একটু বোরিং, বাট অন্য কোনো সমস্যা আসলে আই গেস নাই। তুমি চাইলে দুইটাই করতে পারো, এক্সপেরিমেন্টালও করতে পারো, নিউমেরিক্যালও করতে পারো, দুই রকম রিসার্চ করলো আর কি, তোমার কাছে যদি টাইম থাকে বা তুমি যদি টাইম দিতে পারো। হ্যাঁ ভাই, ওইটাই বলতেছি, মানে আমাদের তো আসলে এক্সপার্টিস কম, মানে অনেকে মানে ওইরকম বেশি এক্সপিরিয়েন্স থাকে না, মানে একটা সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে বা এক্সপেরিমেন্টালের ক্ষেত্রে। মানে ওই ক্ষেত্রে আপনার হ্যাঁ, এই গাইডলাইনটা ক্ষেত্রে, হ্যাঁ বলতে অবশ্যই, হবে। এই ক্ষেত্রে তো এই জন্যই তো আমরা সুপারভাইজাররা আছি, গাইডলাইন দেওয়ার জন্য। তো অবশ্যই আমি আমার পার্সোনালি যতটুকু আমার নলেজের মধ্যে আছে আমি সবকিছুতেই হেল্প করবো স্টুডেন্টদের। আর কোনো কোশ্চেন? না ভাই, আর আপাতত আমার থেকে কোনো কোশ্চেন নেই। থ্যাংক ইউ ভাই। থ্যাংকস। বা সুপারভাইজার সিলেক্ট করার ক্ষেত্রে আমি প্রফেসরদের কিভাবে অ্যাপ্রোচ করতে পারি ওইটা নিয়ে কিছু একটু বললে ভালো হয়। আমি ভাই চুয়েট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। ওকে, আচ্ছা। প্রফেসরদের অ্যাপ্রোচ করার ক্ষেত্রে শুরুতেই হচ্ছে আমাদের মানে ইঞ্জিনিয়ারিং গুলোর যে সিস্টেম থাকে, অ্যাডভাইজার কিন্তু থাকে, অন্যান্য ভার্সিটিরও হয়তো বা থাকে, আমি জানি না, সরি। তো আমাদের কিন্তু অ্যাডভাইজার থাকে। হ্যাঁ, তো শুরুতে হচ্ছে আমরা আমাদের অ্যাডভাইজারদের কাছে যেতে পারি আসলে, যে স্যার আমি এই জিনিসটা নিয়ে কাজ করতে চাচ্ছি। তবে টিচারদের কাছে যাওয়ার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, এটা সবার জন্য, সব ভার্সিটির জন্যই, অবশ্যই কিছু স্টাডি করে তোমাকে যেতে হবে। তুমি জাস্ট গেলা যাই বললা যে স্যার আমি রিসার্চ করব, তাইলে হবে না। স্যাররা হচ্ছে খুবই বিরক্ত হয়, স্যাররা অনেক ব্যস্ত মানুষ, ওনারা অনেক রকম কাজে বিজি থাকে। ওনাদের আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট থাকে, ফাইনাল ইয়ারের থিসিসের, পোস্ট গ্রাজুয়েট থাকে। হ্যাঁ, সো ওনারা অনেক রকম রিসার্চ নিয়ে বিজি থাকে। তো তুমি যদি যাই বলো যে স্যার আমি রিসার্চ করবো, তাহলে উনি অবশ্যই বিরক্ত হবে। তোমাকে যাই একটা পার্টিকুলার টপিক নিয়ে যাইতে হবে, ওই টপিক নিয়ে স্টাডি করতে হবে, নোট টেক করতে হবে, যেটা আমি হচ্ছে আমার ওই স্লাইডের মধ্যে কিন্তু বলছিলাম, যে সুপারভাইজারে যাওয়ার আগে নোট টেকিং করতে জি হবে। জি। নোটস নিয়ে আমি হচ্ছে আমার সুপারভাইজারের কাছে যাব, বা যে টিচারের আন্ডারে আমি বা যে কোনো একজন স্যারের কাছে আমি যেতে পারি, সমস্যা নেই। আমি যদি শুরুতে নাও বুঝি যে ওই স্যার আসলে কি আহ, কোন ফিল্ডে কাজ করে, আমার সমস্যা নেই, আমি যে কোনো একজন স্যারের কাছে যাব, আমার অ্যাডভাইজারের কাছে যেতে পারি। যে আমি বলবো যে স্যার আমি এই টপিক নিয়ে কাজ করতে চাই, আমি এরকম এরকম নোট টেকিংস করছি, এখন স্যার আমি হচ্ছে কিভাবে কাজটাকে আগাইতে পারি, আপনি কি আমাকে সুপারভাইজ করবেন, নাকি হচ্ছে অন্য কোনো টিচার আপনি যদি রেফার করতে পারেন, যে অন্য কোনো স্যার যারা এই ফিল্ড নিয়ে কাজ করতে পারে তাদের সাথে কাজ করলে আমার ভালো হবে, তাহলে আমার সুবিধা হয়। তো এভাবে আই গেস কথা বললে ওই স্যার হচ্ছে যদি দেখে যে তুমি ডেডিকেট, তুমি হচ্ছে নোট টেকিংস করছো, বা হচ্ছে তুমি জানো অ্যাকচুয়ালি বেসিক কি নিয়ে তুমি কথা বলতে আসছো, তুমি এটা জানো, তাহলে হচ্ছে স্যার যদি ওই ফিল্ড নিয়ে কাজ করে, অবশ্যই স্যার তোমাকে হচ্ছে গাইডলাইন দিবে, অথবা অন্য কোনো টিচারের কাছে রেফার করে দিবে। আচ্ছা ভাই, এটাই। ধন্যবাদ। আচ্ছা, আমিও এখানে অ্যাড করি। অ্যাকচুয়ালি আমরা এই প্রবলেমটা মানে সুপারভাইজার কানেকশন, কিভাবে আপনার ফিল্ডের একজন সুপারভাইজার পেয়ে তার সাথে ফুলি রিসার্চ করবেন, এটা ইজি করার জন্য অ্যাকচুয়ালি রিসার্চ বাডি। আই হোপ আপনারা এখানেও সাপোর্ট পাবেন, লাইক আমাদের এই ইতকান হাসান হুসেন ভাই, উনিও ওনার জায়গা থেকে আমাদের একটা ল্যাব রান করবেন, এনার্জি অ্যান্ড কম্বাসশন ল্যাব। এবং এখানে ওনার ল্যাবে আপনি ভার্চুয়ালি ফ্রম জিরো টু পাবলিকেশন হেল্প পাবেন সবাই, যদি আপনারা জয়েন করেন আর কি। হ্যাঁ, ওকে। ইতকান ভাই, এখানে আমাদের চ্যাটে আরেকজন একটা কোশ্চেন করেছে, যেটা হচ্ছে জার্নাল পাবলিশ করার আগেই কি আমি দেখতে পারবো যে এটা কিভাবে পাবলিশ করা যাবে? না হলে তো একটা জার্নাল চুজ করে কাজ করার পর দেখা যাবে পাবলিশ করা যায় না।
না, আসলে তো সব জার্নালেই পাবলিশ করা যায় কাজ। জার্নালে হ্যাঁ, তবে হ্যাঁ, যেটা ভালো কথা, জার্নাল হচ্ছে চুজ করার সময় আমার জার্নালে স্কোপস গুলো আমরা দেখে দেখে নিব। মানে ওই জার্নালে একটা টার্ম থাকে যে স্কোপস, মানে ওই জার্নাল আসলে কি কি টাইপের বা কোন ফিল্ডের পেপার পাবলিশ করে ওরা। সো ওখানে সব স্পষ্টভাবেই লেখা থাকে যে ওরা কোন কোন ফিল্ডে পেপার পাবলিশ করে। তো আমরা ফিল্ড গুলো যদি আমার ফিল্ডের সাথে মিলে তাহলেই তো আমি ওই জার্নালটা চুজ করব, তাই না? জার্নাল তো অনেক আছে, শত শত জার্নাল আছে, তো আমি চুজ করবো তো হচ্ছে ফিল্ড অনুযায়ী। তো আমার ফিল্ডের যে জার্নাল, সেই জার্নালের লেভেলে যদি আমার কাজ হয় অবশ্যই তারা পেপার পাবলিশ করবে, একসেপ্ট করবে। এন্ড যদি রিজেক্ট করে দেন হচ্ছে আমরা অন্য কোনো জার্নালে শিফট হবো, এটা সমস্যা নেই। আবার দেখা যায় যে পাবলিকেশন যারা আছে, যেমন দেখা যায় অনেক পাবলিকেশনস এর 3-4টা করে জার্নাল থাকে, যেমন নেক্সট পাবলিকেশনস এর হয়তো বা 5টা জার্নাল আছে, নেক্সট রিসার্চ, নেক্সট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, নেক্সট ন্যানো টেকনোলজি। সো আমি দেখা গেলো আমার একটা পেপার নেক্সট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ দিলাম, বাট ওরা হয়তো বা ভাবলো যে এই পেপারটা নেক্সট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ না যায় নেক্সট ন্যানো টেকনোলজিতে গেলে বেটার হয়। তখন ওরা কি করবে, তোমাকে একটা মেল দিবে, মেল দিয়ে বলবে যে এই আমার এই জার্নালটা বা তোমার এই জার্নালটা হচ্ছে এই জার্নাল, সরি, তোমার এই পেপারটা এই জার্নালে গেলে বেটার হয়। তো ওরা অটোমেটিক, তুমি যদি তখন ইয়েস বলো, যে ওরা বলে যে আমরা কি শিফট করবো কিনা অমুক জার্নালে তোমার পেপারটা, তো তুমি ইয়েস বলে ওরা নিজে থেকে শিফট করে দেয়। এটা হচ্ছে সেম পাবলিকেশনস এর মধ্যে, বাট ডিফারেন্ট পাবলিকেশনস এর এটা পসিবল। আই গেস আমার মনে হয় তুমি যেটা জানতে চাইছো আমি বলতে পারছি, বাট তোমার কোনো কোশ্চেন থাকলে আবার বলতে পারো। আচ্ছা, আরেকজন কোশ্চেন করছে, জি ইন্টারেস্টিং, 2-1 বাচ্চার, হাউ ক্যান আই ফাইন্ড মাই রিসার্চ ইন্টারেস্ট ইজ হ্যাভেন্ট বিন ইন্টারেস্টেড। আচ্ছা, এটা খুবই কমন প্রশ্ন যে আমি আসলে ভাই আমার আমার কোনো কিছুতে ইন্টারেস্ট নাই, বা আমি হচ্ছে কোনো কিছু সেভাবে হচ্ছে ইন্টারেস্ট যে পাই না, তো আমি কি নিয়ে রিসার্চ করবো। তো এই ক্ষেত্রে যেটা হইতে পারে, এই যে ভালো জিনিস হচ্ছে তুমি ট্রেন্ডিং কিছু রিসার্চ দেখো, মানে ওয়ার্ল্ডে এখন কি জিনিস নিয়ে ট্রেন্ড চলতেছে আসলে। তোমার যদি কোনো রিসার্চ ইন্টারেস্ট না থাকে, বা তোমার এখনো হচ্ছে যে কোনো জায়গায় তুমি চাইলে শিফট হইতে পারবা, যে তুমি অন্য কোনো ফিল্ড, মনে করো ম্যাটেরিয়ালস বা হচ্ছে মেশিন লার্নিং বা হচ্ছে তোমার এনার্জি, যে কোনো ফিল্ডে তুমি কাজ করতে চাও, মানে তোমার জাস্ট একটা রিসার্চ শুরু করা দরকার। তো এই ক্ষেত্রে তুমি ট্রেন্ডিং কিছু দেখতে পারো, যে ট্রেন্ডিং রিসার্চ গুলো, এটা হচ্ছে তুমি ইন্টারনেটে সার্চ দিলে বা সবচেয়ে বেটার হচ্ছে এআই তে সার্চ দিলে। হ্যাঁ, তো এআই তে সার্চ দিলে ট্রেন্ডিং যে টপিক গুলো পাবা, সেগুলো থেকে তোমার ইন্টারেস্টেড যেটা লাগতেছে, টপিকের নামটা দেখবা, নামটা দেখে তোমার কাছে যেটা ভালো মনে হচ্ছে সেটা দিয়ে শুরু করবা বিসমিল্লাহ করে রিসার্চ। তো এরপর তুমি যদি ওটা না বুঝো, দেন তুমি অন্য কোথাও শিফট করতে পারবা, সমস্যা নাই। বাট কিছু যদি একটা শুরু করারই লাগে, যখন তোমার হচ্ছে অন্য কিছু ইন্টারেস্ট নাই, তো আমার মনে হয় ট্রেন্ডিং কিছু টপিক নিয়ে কাজ শুরু করা বেটার। আচ্ছা, লিখন সাহা লিখছে যে ফার্স্ট ইয়ার রিসার্চ ইনভলভ হলে কি কি স্কিল বা নলেজ থাকতে হবে যদি বলতে। আসলে ফার্স্ট ইয়ার টাইমটাতে আসলে রিসার্চ একটু সবচেয়ে স্ট্রাগলিং টাইম, কারণ এখানে আমাদের নলেজ আসলে এইচএসসি নলেজ, ফার্স্ট ইয়ারে আসলে কোনো নলেজ ওভাবে হয় না। তো এই ক্ষেত্রে আমার ওই যে আমি বলছিলাম যে আমার কোর্স, আন্ডার গ্রাজুয়েটের কোর্স যেগুলো আছে সেগুলোর সাথে রিলেট করার ট্রাই করবো, ফিজিক্স, কেমিস্ট্রি বা হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং, মনে হয় মেকানিক্যালদের ফার্স্ট ইয়ারে থাকে, সেটার সাথে ট্রাই করব। আর স্কিল বলতে হচ্ছে আমার সফটওয়্যার স্কিল গুলো আমি বাড়াইতে পারি, যেমন হচ্ছে সলিড ওয়ার্কস, যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য মাস্ট ফরজ, ক্যাট সফটওয়্যার শিখা। সলিড ওয়ার্কস হইতে পারে, ফিউশন 360 হইতে পারে। হ্যাঁ, অটোক্যাড শেখার দরকার নাই, অটোক্যাড নর্মালি সিভিলরা ইউজ করে, এটা 2D ডিজাইনের জন্য ভালো, বা 3Dর জন্য হচ্ছে সলিড ওয়ার্কস আর ফিউশন 360 বেটার। তো এইগুলো আমরা শিখতে পারি। সাথে হচ্ছে কোডিং, পাইথন, ম্যাটল্যাব, C++, এগুলো অবশ্যই আমার শেখা উচিত। অনেকের কোর্সে থাকেই, বাট কোর্সে না থাকলেও বিশেষ করে পাইথনটা শেখা ম্যান্ডেটরি, আমি যেটা মনে করি। কারেন্টলি পাইথন ছাড়া আসলে কোডিংটা ভালো মতো ফিলও করা যায় না, অনেক কিছু তুমি পরে আগাইতেও পারবে না। তো ফার্স্ট ইয়ারে থাকতে আমার কোডিং, ক্যাট সফটওয়্যার, এগুলো শেখা উচিত, দেন আমি সেকেন্ড ইয়ার থেকে রিসার্চে ঢুকতে পারবো। তাহলে প্রমিত লিখছে, ভাইয়া রিসার্চের হেল্পফুল কোন কোন সফটওয়্যার সেকেন্ড ইয়ার। আচ্ছা হ্যাঁ, রিসার্চের জন্য আসলে এটা ফিল্ড অনুযায়ী ভ্যারি করে। হ্যাঁ, রিসার্চের সফটওয়্যার তো অনেক, আনসিস দিয়ে আমি অনেক কাজ করতে পারি, একজন মানুষ আনসিস পুরোটা কখনো শিখতে পারে না। হ্যাঁ, আমরা হচ্ছে সিএফডি যে কাজগুলো করবো আমাদের ইয়াতে, এটা হচ্ছে আনসিস ফ্লুয়েন্ট দিয়ে কাজ করবো। তো আমি কিন্তু আনসিস ফ্লুয়েন্টেই শুধু জানি, আনসিসের ভিতরে ঢুকলে আমরা দেখতে পারবো যে ওখানে প্রায় 40 থেকে 50টার মতো মনে হয় পার্ট আছে। তো সবগুলোর কাজ আলাদা আলাদা, সবগুলা শেখার জন্য তোমাকে আলাদাভাবে নলেজ রাখতে হবে, আলাদা
গভর্নিং ইকুয়েশন জানতে হবে। তো আমার মনে হয় রিসার্চ রিলেটেড যেগুলো হচ্ছে সফটওয়্যার, মানে কমন সফটওয়্যার না, কিছু আছে কমন সফটওয়্যার, যেমন হচ্ছে ক্যাট সফটওয়্যার গুলা কমন, সলিডওয়ার্কস সবারই লাগতেছে, হ্যাঁ, এটা তোমার রিসার্চ হোক আর না হোক এটা তোমার লাগতেছে। কোডিংটা তোমার শিখার লাগতেছে, কোডিং আমি কমন মনে করি, কোডিং ইজ ফর এভরিবডি, হ্যাঁ, কোডিং সবারই শেখা উচিত, এগুলো হচ্ছে কমন জিনিস। বাট রিসার্চের জন্য পার্টিকুলার কিছু সফটওয়্যার যেমন আনসিস বা হচ্ছে কনসোল বা হচ্ছে ল্যাম্পস, এগুলো হচ্ছে আমার ফিল্ড অনুযায়ী ভ্যারি করবে। সো এগুলো আমার শুরুতেই শেখার দরকার নাই। এসব সফটওয়্যার আমি কি ফিল্ডে কোন টপিক নিয়ে কাজ করতেছি ওই টপিকের ভেতরে যখন ঢুকবো তখন হচ্ছে ওই সফটওয়্যারের কাজ শুরু করবো, ওই টপিক অনুযায়ী আগাবো, ওই সফটওয়্যার আমি শিখতে থাকবো, এটাই। সেকেন্ড ইয়ারে হচ্ছে ইয়াটাই বেটার হয় আমার মনে হয়, সবকিছু অন্যান্য যেসব কমন সফটওয়্যার কোডিং বা হচ্ছে সলিডওয়ার্কস এগুলো শিখে রাখা উচিত। এরপর আমার যদি রিসার্চ ইন্টারেস্ট কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিক্স এর মধ্যে থাকে বা হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালিসিস এর মধ্যে থাকে, দেন হচ্ছে আমি সিএফডি তে ইন্টারেস্ট থাকলে অবশ্যই তুমি আনসিস ফ্লুয়েন্টটা শিখতে পারো বা হচ্ছে কনসোল শিখতে পারো, হ্যাঁ, স্ট্রাকচারাল থাকলে আনসিস স্ট্রাকচারাল শিখতে পারো, মলিকুলারে ইন্টারেস্ট থাকলে তুমি ল্যাম্পস শিখতে পারো। এটা হচ্ছে তোমার পরের অপশন, তোমার ইন্টারেস্টের উপর ভ্যারি করবে। হ্যাঁ, এই ল্যাবের ক্লাস কি অলরেডি শুরু হয়ে গিয়েছে নাকি শুরু হবে সামনে? না না না, আজকেই ফার্স্ট ক্লাস, অ্যাকচুয়ালি এটা একটা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল সবার জন্য, ওপেন ফর এভরিবডি, আমরা এখনো শুরু করিনি ল্যাবের কোনো ক্লাস। ভাইয়া আপনি হচ্ছে আপনার ফুল স্কেলে অ্যাক্টিভিটিস কখন থেকে শুরু করবেন, এন্ড সো দ্যাট সবাই এর আগে জয়েন করে ফেলে, এটা একটু যদি বলতেন আর কি। ওকে, আমার টার্গেট হচ্ছে নেক্সট উইক থেকেই শুরু করা, আজকে মনে হয় 4 তারিখ। সো আমি হচ্ছে হয়তো বা 12-13 তারিখের মধ্যেই ল্যাবের অ্যাক্টিভিটি শুরু করতে যাব। আমি হচ্ছে আমার ফার্স্ট ক্লাসটা হচ্ছে নেক্সট 14 তারিখে নিতে চাচ্ছি। হ্যাঁ, তো আমি আই গেস সবাই যদি যাদের যাদের ইন্টারেস্ট আছে সবাই আসলে সামনে 13-14 তারিখের মধ্যে জয়েন হয়ে গেলে বেটার হয়। ওকে, সো আমি একটু আমাদের ল্যাব নিয়ে ওভার একটু বলি আমাদের এন্ড থেকে। সো যেহেতু এখানে আপনারা বুঝতে পারতেছেন সুপারভাইজার আপনাদের এখানে গাইড করবেন একদম ফ্রম বিগিনার স্টেজ টু পাবলিকেশন, উনি আপনাদের একটা ডেডিকেটেডলি সময় দিয়ে যাবেন। যে কোনো প্রবলেম এখানে আমাদের যে সিস্টেমে হয় সেটা হচ্ছে সবকিছু ভার্চুয়ালি আমাদের ওয়েবসাইট এন্ড অ্যাপে হবে। সো উইকলি একটা লাইভ সেশন নেবেন, এন্ড হচ্ছে অন্যান্য সময় আপনারা কিন্তু চ্যাটে স্যারের সাথে কানেক্টেড থাকতে পারবেন, and যে কোনো প্রবলেমে আপনি হেল্প নিতে পারবেন আর কি। সো এইভাবে আসলে ডেডিকেটেডলি একটা পাবলিকেশনের জন্য হেল্প আমার উই ক্যান গ্যারান্টি দ্যাট বাংলাদেশে এর মধ্যে আর কোথাও আপনারা পাবেন না। এবং আমাদের এখানে কিন্তু ইন্টারন্যাশনাল ইয়া থেকেও অনেক স্টুডেন্ট আছে অলরেডি, আমাদের প্রায় 60+ ল্যাব রানিং। আমাদের এটা গ্লোবাল রিসার্চ কোলাবোরেশন। এবং আপনি যদি বলেন যে আমাদের অলরেডি কেমন পাবলিকেশন হয়েছে, আমাদের প্রায় 20+ পাবলিকেশন পেপার কমপ্লিট হয়ে সাবমিশনে গেছে, প্রায় 15+ পেপার অলরেডি অ্যাকসেপ্টেড ইন ভেরিয়াস জার্নাল অ্যান্ড কনফারেন্সেস। প্রায় অনেকগুলা যার পেপার অলরেডি আন্ডার রিভিউতে আছে। সো যেহেতু অ্যাকচুয়ালি আপনার জার্নাল অ্যাকসেপ্ট হতে একটু সময় লাগে, তো এটা অনলাইনে হয়তো একটু সময় লাগছে। সো আমরা আপনাদেরকে একটা এনশিওরিটি দিতে পারি যে আপনারা যদি আমাদের শেষ পর্যন্ত চান তাহলে আপনারা এইটা পাবলিকেশন করতে পারবেন আর কি। আরেকটা জিনিস হচ্ছে আমাদের ল্যাবের একটা মেম্বারশিপ ফি আছে, এটা আমি যদি বলবো এটা খুবই মিনিমাল অ্যাকচুয়ালি, মান্থলি 1000। আপনারা যদি যে পরিমাণ ভ্যালু অ্যান্ড সাপোর্টটা অ্যাকচুয়ালি পাবেন এটার এগেন্স্ট যদি ফিটা অনেকে চিন্তা করে অনেক বেশি, কিন্তু আসলে মানে খুব বেশি না। আপনারা যদি দেখেন একটু টিউশনও করান আপনারা, সেখানে পার ক্লাস কিন্তু অনেক বেশি থাকে। সেই জায়গায় কিন্তু আপনারা পুরো মান্থে 4টা সেশন পাবেন, প্লাস অন্য ডেডিকেটেড সাপোর্ট হেল্প পাবেন। এটা কিন্তু অনেক ভালো, মানে ভ্যালুটা অনেক হাই। পাবলিকেশন একা একা গাইড হয়ে পাবলিকেশন করতে পারলে তো ইটস ওকে, বাট আপনাদের জন্য যে সাপোর্টটা সুপারভাইজার দিবেন আমাদের দিক থেকে পাবেন, সেটা কম্পারিজনে কিন্তু আমরা এনশিওর গ্যারান্টি দিতে পারি যে এটা অনেক ভ্যালুয়েবল। অ্যান্ড অলসো আমাদের এখান থেকে আরেকটা বলতে, আমাদের প্রতিষ্ঠান কিন্তু গভর্নমেন্ট রেজিস্টার্ড।
রিসার্চ ইনস্টিটিউট। তো আমরা এখান থেকে ল্যাব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও দিয়ে থাকি। সো আপনারা যদি এটার জন্য মিনিমাম 3 মান্থ আমাদের সাথে কোনো একটা ভার্চুয়াল ল্যাবের সুপারভাইজারের সাথে কাজ করে যেতে হবে। এক্ষেত্রে আপনারা এই যে ল্যাব এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা আপনারা নিতে পারবেন। এটা একটা অ্যাসেসমেন্ট নিয়েই দেওয়া হয় সাধারণত, এবং এটা আপনাদের সিভিতে ইউজ করতে পারবেন অ্যাজ এক্সপেরিয়েন্স। সো আপনাদের আমরা একটা লিংক দিয়ে দিয়েছি চ্যাটে। হোপফুলি আপনারা আজকের সেশন হচ্ছে এনজয় করেছেন এবং ভালোভাবে ইনসাইট নিতে পেরেছেন। এবং অন্ততপক্ষে আমি আপনাদেরকে আমরা করবো না যে শেষ পর্যন্ত থাকতে হবে, এই সেশনটা করে অন্ততপক্ষে কিছু হলেও জানতে পারছেন যে অ্যাকচুয়ালি কিভাবে আপনার রিসার্চটা কমপ্লিট করতে পারবেন বা স্টার্ট করতে পারবেন অন্ততপক্ষে। সো ইয়াস, আমরা থ্যাংক ইউ অল। আমরা রেকর্ডটা দিয়ে দিব ইনশাল্লাহ সবাইকে। আপনারা আপনাদের মতো করে রেকর্ডটা দেখতে পারবেন, নো প্রবলেম। সো আর কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা হয়তো আমাদের সেশন শেষ করতে পারি। আর আপনাদের যে কোনো কোয়েরি থাকলে আমাদের পেজে নক করবেন। আমাদের 3 এক্সিকিউটিভ ইজ অল 24 আওয়ার্স অ্যাক্টিভ। যে কোনো প্রবলেমে আপনি আনসার নিতে পারবেন। সো ইয়া, আর কারো কোনো কোশ্চেন কি আছে? ও আরেকটা বিষয় আমি বলে দেই, আমাদের পার পার্সন এখানে মান্থলি 1000, বাট আপনারা যদি আমাদের একটা সিস্টেম আছে সেটা হচ্ছে মান্থলি গ্রুপ মেম্বারশিপ। আপনারা যদি যে কোনো 3 জন বা 5 জন একসাথে জয়েন করেন সেক্ষেত্রে হিউজ একটা ডিসকাউন্ট কিন্তু আপনারা পাবেন। এক্ষেত্রে 3 জন জয়েন করলে হচ্ছে আপনারা 3 জন 3000-এর পরিবর্তে 600 টাকা ডিসকাউন্ট পাবেন। এতে আপনাদের যেটা সুবিধা হবে, আপনারা 3 জন ফ্রেন্ড একসাথেই রিসার্চ গ্রুপে থাকতে পারলেন। 5 জন থাকলে 5 জন একসাথে রিসার্চ গ্রুপে থাকতে পারেন। ফ্রেন্ডরা মিলে একসাথে রিসার্চ করলে এটা আরো এনগেজিং হয় এবং অনেক সময় কাজ করা যায়। সো 5 জন জয়েন করলে প্রায় 1000 টাকা ডিসকাউন্ট, প্রায় একজনের মেম্বারশিপ ফ্রি বলতে পারেন। হ্যাঁ, সো আপনারা যেটাই ইন্টারেস্টেড হন সেটা করতে পারেন। আর অলসো আজকে যারা ইয়াতে জয়েন করেছেন সবার জন্য আমরা একটা 15% ডিসকাউন্ট দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা যদি রামাদান 15টা ইউজ করেন 15% ডিসকাউন্ট পাবেন। আর সবকিছুই তো বলা হলো। আর আজকে সেশনটা অন্ততপক্ষে আপনাদের ভালো লেগেছে বলে মনে করি। যে কোনো সময় আমরা আমাদের সুপারভাইজার আমরা সবাই আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। All